প্রথমেই যদি আমরা আইএলটিএস এর কথা বলি, যে আইএলটিএস ইজ এ অ্যাক্রোনিম ওয়ার্ডস. অ্যাক্রোনিম ওয়ার্ডস মিনস ওয়ার্ড দ্যাট কন্টেইন ইস লেটার সেপারেট মিনিং, অর্থাৎ একটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটার যখন সেপারেট মিনিং শো করে ওইটাকে অ্যাক্রোনিম ওয়ার্ড বলে. সো ইন দ্যাট কেস আইএলটিএস ইজ এ অ্যাক্রোনিম ওয়ার্ডস হুইচ মিনস আই মিনস কি ইন্টারন্যাশনাল, ই মিনস ইংলিশ, এল মিনস ল্যাঙ্গুয়েজ, টি মিন টেস্টিং, এস মিন সিস্টেম. তাহলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, what they do here or what they expect here in IELTS, what they expect to us here. They expect here, but they expect to us that a candidate can speak English, a candidate can write English, a candidate can speak thoroughly, a candidate can read, a candidate can listen English and understand what they say. সো এখানে যে আমাদের এই টেস্টটা চেক করা হয় যে যারা নন নেটিভ স্পিকার, যাদের মাদার টাং ইংলিশ না, লাইক এশিয়ান, মিনস যে সাবকন্টিনেন্ট অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজ পিপল, যাদের মাদার টাং ইংলিশ না, অর্থাৎ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তারা যখন আমাদের ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাইতে চায় তখন যে এই টেস্টটা দেয়া দেয়ার প্রয়োজন হয়, ঠিক আছে? সো এই টেস্টে চেক করা হয় যে একটা পার্সন যে ইংলিশ বলতে পারে কিনা, প্রপারলি ইংলিশ বলতে পারে কিনা, পার্সন ইংলিশ প্রপারলি লিখতে পারে কিনা, পার্সন ইংলিশ শুনে বুঝতে পারে কিনা, যে কি বলতেছে এটা বুঝতে পারে কিনা, পার্সন ক্যান কমিউনিকেট উইথ আদার্স থ্রু স্পিকিং, অর্থাৎ অন্যের সাথে যে কথা বলে কথা বলতে পারে কিনা, বা কোথাও কোনো ইনস্ট্রাকশন আছে ওইটা রিড করতে পারে কিনা, অর্থাৎ একজন পার্সন ইংলিশ রিডিং পড়তে পারে কিনা, ঠিক আছে? সো এই চারটা জিনিস এই টেস্টের মাধ্যমে দেখা হয়. এই আলস টেস্টটা ক্রিয়েট করছে কেমব্রিজ ইউনিভার্সিটি লং এগো, অ্যান্ড অলমোস্ট 140 country accept the score. There are several English testing systems like TOEFL, Duolingo, PTE. Among them, IELTS is the best because their acceptance worldwide. Almost 10,000 organizations above the world accept the score. এটা হইতে পারে ইউনিভার্সিটি, হতে পারে এমএনসি, হতে পারে গভ অর্গানাইজেশন, এনজিও, অর্থাৎ পৃথিবীতে প্রায় 11,000 অলমোস্ট বা 10,000 সামথিং অর্গানাইজেশন আমাদের এই আইএলটিএস স্কোর অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? যদি যে আপনি অন্য টেস্ট গুলার সাথে কম্পেয়ার করেন, লাইক পিটিই, PTE is a good test, but all the country don't accept that score. Australia and some other country accept the PTE score, not all the countries. So এটার acceptance level কম, এরিয়া কম. তো আমরা যখন যদি কোনো প্রিপারেশন নেই, তখন আমাদের স্কোপটা বড় হওয়া লাগে, আমাদের মাঠটা বড় হওয়া লাগবে. সো এই জন্য যে অন্য অন্য যে টেস্ট আছে সেটা থেকে আইএলটিএস এর জনপ্রিয়তা অনেক বেশি, ঠিক আছে? এখন আসেন আইএলটিএস এর টাইপস. দেয়ার আর টু টাইপস অফ আইএলটিএস: আইএলটিএস একাডেমিক অ্যান্ড আইএলটিএস জেনারেল ট্রেনিং. অর্থাৎ
SE and GT. IELTS SE and GT. But what does mean it? SE means হচ্ছে people who want to go abroad for the purpose of study. অর্থাৎ যেসব মানুষ বাইরের ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়ার উদ্দেশ্যে যাবে তাদের জন্য আইএলটিএস একাডেমি। People who are want to go for work তাদের জন্য জিটি অর্থাৎ জেনারেল ট্রেনিং। এখানে কিছু ডিফারেন্সেস আছে, এটা আমি যখন মডিউলগুলা ডেসক্রাইব করব তখন এই ডিফারেন্সেস গুলা শো করব। সো এখন ইনিশিয়ালি হচ্ছে যে এসি অ্যান্ড জিটি মিনস হচ্ছে যারা আহ, পড়তে যাবেন তাদের জন্য হচ্ছে একাডেমিক, আর যারা হচ্ছে ওয়ার্ক পারপজ যাবেন তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং। ভাইস ভার্সা নট অ্যাকসেপ্টেড মিনস হচ্ছে আপনি যদি হচ্ছে আহ কাজ করার উদ্দেশ্যে যেতে চান আপনি একাডেমিক দিতে পারবেন না। আপনি যদি হচ্ছে পড়ার জন্য যেতে চান আপনি জিটি দিতে পারবেন না। ঠিক আছে, এটা ভাইস ভার্সা অ্যাকসেপ্টেড না। ঠিক আছে, সো আপনি যদি হচ্ছে যে কাজ করার জন্য যান আপনাকে জিটি দিতে হবে, আপনি পড়তে যাইতে চাইলে আপনাকে একাডেমিকে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইপস। এছাড়া হচ্ছে স্পেশাল আরেকটা টাইপস আছে, সেটা হচ্ছে আইএলটিএস ইউকেভিআই, হুইচ ইজ অ্যাকসেপ্ট অনলি ইউকে, ইউনাইটেড কিংডমে অ্যাকসেপ্ট করে, আদার কান্ট্রি অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ শুধু হচ্ছে যে যদি হচ্ছে যে আপনি কারোর টার্গেট থাকে ইউকে, হি মে গো ফর ইউকেভিআই। ঠিক আছে, যদি কারো টার্গেট অনলি ইউকে হয় সে হচ্ছে আইএলটিএস ইউকেভিআই দিতে পারে। কেন ইউকেভিআই দিবে? ইউকেভিআই দিলে হচ্ছে তার ভিসার হওয়ার চান্সেসটা একটু ইনক্রিজ করে। ঠিক আছে, সো যাদের টার্গেট ইউকে তারা ইউকেভিআই দিতে পারেন। প্রিপারেশন সেম। ঠিক আছে, প্রিপারেশনের কোনো ডিফারেন্স নাই। এটা ছিল ডিফারেন্স। এছাড়া আপনি কিভাবে পরীক্ষা দিবেন, হাউ ইউ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, এটার বেসিসে হচ্ছে এই টেস্টটাকে দুইটা ক্লাসে ক্লাসিফাইড করা হয়েছে। ওয়ান ইজ কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাট, অ্যানাদার ইজ পেপার ডেলিভার্ড ফরম্যাট। কম্পিউটার, পেপার। ঠিক আছে, আই উড সাজেস্ট computer delivered format. Those who are able to write computer or their typing speed good enough, suggest them go for computer delivered format. ঠিক আছে, এখন কেন আমি এটা সাজেস্ট করি আর কেন এটা সাজেস্ট করি না সেটা আমি দেখাচ্ছি। ফ্যাসিলিটিস গুলা বলতেছি, ডিফারেন্সেস গুলা আমি শো করতেছি। কম্পিউটার বেস অ্যান্ড পেপার বেস। হ্যাঁ, কম্পিউটার বেস, হ্যাঁ, পেপার বেস। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নো ডিফারেন্স, অর্থাৎ যেসব অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, এক্সাম ফরম্যাট আছে, এগুলাই কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, এখানেও চারটা মডিউল, এখানেও চারটা মডিউল। এখানে হচ্ছে এক্সাম যেদিন দেওয়া হবে তার 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আপনার যদি ইমার্জেন্সি রেজাল্ট লাগবে কম্পিউটার বেজে যাবেন। ঠিক আছে, এখানে হচ্ছে সিঙ্গেল মডিউল রিটেক নেওয়া যায়। সিঙ্গেল মডিউল রিটেক নেওয়া যায় মিন্স হচ্ছে যে আপনি চারটা মডিউলের কোনো একটা মডিউলে যদি খারাপ করেন, শুধু ওই একটা মডিউল আপনি
আবার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এটার রেজিস্ট্রেশন আপনি কিস্তিতে করতে পারবেন। মিন্স হচ্ছে যে 3 মাসের কিস্তিতে আপনি এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। হাউ? আপনি ব্রিটিশ কাউন্সিলে যে কোর্স ফি আইএলটিএস রেজিস্ট্রেশনের ওইটাকে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে আইএলটিএস এর এই কম্পিউটার বেসে রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং ওদের যে প্রিমিয়াম রিসোর্সেস গুলা আছে ওগুলা হচ্ছে যে আপনি 3 মাসের জন্য অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এটা আর একটা সুবিধা। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি মার্ক করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, প্যাসেজ গুলা মার্ক করে ডিফারেন্সিয়েট করতে পারবেন। এটা ঠিক আছে। এই যে যে ফ্যাসিলিটি, এটা কম্পিউটার বেস, কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাটে আছে। একটা অসুবিধা সেটা হচ্ছে এখানে পেপার বেসড এক্সামে লিসেনিং মডিউলে অডিও 30 মিনিট প্লে হওয়ার পর অ্যান্সার ট্রান্সফারের জন্য আপনাকে 10 মিনিট এক্সট্রা টাইম প্রোভাইড করা হয়। অ্যান্সার শিটে অ্যান্সার ট্রান্সফার করার জন্য এক্সট্রা টাইম প্রোভাইড করা হয়, এখানে এই এক্সট্রা 10 মিনিটস নাই, অর্থাৎ আপনাকে অ্যান্সার সাথে সাথে লিখে ফেলতে হয়। ঠিক আছে, তবে অ্যান্সারগুলো এডিটেবল, অর্থাৎ আপনি যা লিখবেন ওইটা সাথে সাথেই হয়ে যাবে, কিন্তু ওইটা আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। এখানে আপনাকে ওই এডিট করার জন্য 2 মিনিটস টাইম প্রোভাইড করে। ঠিক আছে, সো কম্পিউটার, এটা পেপার ডেলিভার্ড ফরম্যাট। পেপার ডেলিভার্ড ফরম্যাটে হচ্ছে যে আপনাকে আহ, যেদিন পরীক্ষা দিবেন তার 13 দিন পর রেজাল্ট দিবে। ঠিক আছে, আপনি সিঙ্গেল মডিউল রিটেক নিতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ফুল আবার পরীক্ষা দিতে হবে। এখানে এখানেও আপনি ওদের রেজিস্ট্রেশন করে ওদের প্রিমিয়াম রিসোর্সেস গুলা অ্যাক্সেস পাবেন। সো যাদের টাইপিং স্পিড ভালো, অর্থাৎ কম্পিউটারের সাথে যাদের ভালো সম্পর্ক আছে, আই উড সাজেস্ট দেম গো ফর কম্পিউটার বেস এক্সাম। ঠিক আছে, প্রিপারেশন সেম টাইপের, কোনো ডিফারেন্স নাই, প্রিপারেশন একই টাইপের হয়, কোনো পার্থক্য নেই। এটা ছিল হচ্ছে পেপার বেসড অ্যান্ড কম্পিউটার বেস। এখন হচ্ছে যে ওয়্যার অ্যান্ড হোয়েন ক্যান ইউ টেক দ্য আইএলস? I told you that the test created by Cambridge University, and they provide the responsibility to take or conduct the exam worldwide. One is British Council and another is Australian IDP. সারা বিশ্বে 1700 প্লেসে এদের এক্সাম সেন্টার আছে। ঠিক আছে, এই দুইটা অর্গানাইজেশনে আপনি যে কোনো একটা সেন্টারে হচ্ছে যে গিয়ে পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, এবং এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কোনো ডিফারেন্স নাই যে হুইচ ওয়ান ইজ বেটার, কম্পারিজন নাই। এটা মার্কেটে হচ্ছে মিথ কাহিনী প্রচলিত আছে, ব্রিটিশ কাউন্সিল বেটার দেন আইডিপি। ইটস কমপ্লিটলি আনট্রু ফ্যাক্ট। ঠিক আছে, এটা assessment criteria both are same. Assessment criteria both are same. Where is the difference now? Why people talking like this? Because the service quality, external service quality, like for example, ব্রিটিশ কাউন্সিলের যেসব এক্সাম সেন্টার, এদের এক্সাম সেন্টারগুলা বেশ ভালো এবং এদের সার্ভিস কোয়ালিটি মোটামুটি ভালো। তবে এদের মধ্যেও এই সার্ভিস কোয়ালিটিতে খারাপ আছে, লাইক হচ্ছে আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করলেন, ওদের অথরাইজ সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করলেন, এখন আপনি কিভাবে হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটটা অ্যাক্সেস পাবেন, আপনাকে হেল্প করবে না। মানে অনস দে গেট দেয়ার মানি, অর্থাৎ তারা যখন টাকাটা নিয়ে নিবে তখন আর আপনার সাথে
সম্পর্ক নাই কোনো, ঠিক আছে, এরকম অর্গানাইজেশন আছে, এই যে এদের অথরাইজ অর্গানাইজেশন আছে। সো পিক দ্য সেন্টার বা ভেন্যু ওয়াইসলি, যারা আপনাকে ভালোভাবে সাপোর্ট করবে এরকম সেন্টারকে চুজ করবেন। এই এইটা হচ্ছে মেজর ডিফারেন্স। আইডিপি, ব্রিটিশ কাউন্সিল এর মধ্যে মেজর ডিফারেন্সটা হচ্ছে এই যে কোঅপারেশনে, অর্থাৎ হাউ কোঅপারেটিভ দে আর, এইটা হচ্ছে ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স নাই। কিছু কিছু হচ্ছে যে অর্গানাইজেশন মিন্স ওদের যে অথরাইজ টেস্ট ভেন্যু আছে, এটা হইতে পারে ব্রিটিশ কাউন্সিলের, হইতে পারে আইডিপির, দে প্রোভাইড পুওর সার্ভিস কোয়ালিটি। সো দেখা গেল তাদের সিআর ভাঙা বা হেডফোনের কোয়ালিটি খারাপ। সো এইসব ইস্যুতে হচ্ছে যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, অ্যাসেসমেন্টে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। সো এক্সামটা নিচ্ছে হচ্ছে আপনি নিজে ব্রিটিশ কাউন্সিলে হচ্ছে যে ওয়েবসাইটের থ্রুতে রেজিস্ট্রেশন করতে পারেন, বা আপনি ওদের অথরাইজ সেন্টারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার আগে, টাকা প্রোভাইড করার আগে, যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে ততক্ষণ হচ্ছে যে আপনার পাওয়ার বা গেমিং পাওয়ার আপনার হাতে। সো আপনি জিনিসগুলা ক্লিয়ার হয়ে নেবেন, কয়টা ফ্রি মক দিবে এবং হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের অ্যাক্সেস কখন দিবে বা এখনই দিচ্ছে কিনা, এই জিনিসগুলা দিয়ে দেন হচ্ছে যে আপনি প্রোভাইড করবেন, আদারওয়াইজ আপনি চলে আসবেন, ঠিক আছে। সো এই ইস্যুগুলা মাথায় রাখবেন। আপনি নিজে একা যদি হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিলে গিয়েও আপনি পরীক্ষা দিতে মানে রেজিস্ট্রেশন করতে পারেন ফিজিক্যালি, আবার অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন, পেও অনলাইনে করতে পারেন, যেটা আপনার ভালো মনে হয়, এটা কোনো ব্যাপার না। তবে হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিল আপনাকে কোনো ফ্রি মক, ও ফ্রি মক বলতে ওদের অনেকগুলা মক আছে স্ট্যান্ডার্ড মানের, মেবি এখানে আহ 8টার মতো মক আছে, ওই মকগুলাও খুবই স্ট্যান্ডার্ড মানের, ঠিক আছে। সো আপনি ব্রিটিশ কাউন্সিল থেকে হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে। বা ওদের অথরাইজ সেন্টার, লাইক হচ্ছে যে আপনার বাড়ি নোয়াখালী, এখন ওখানে আপনার অথরাইজ সেন্টার যেটা আছে ওখানে আপনার পরীক্ষা দিতে হবে। বা আপনি আপনার বাড়ি রাজশাহী, আপনি রাজশাহীতে ব্রিটিশ কাউন্সিল থাকলে আছে, হ্যাঁ ওখানে আছে। তো যেখানে ব্রিটিশ কাউন্সিল নাই ওখানে ওদের অথরাইজ সেন্টার বা আইডিপির অথরাইজ সেন্টার, ওখানে এক্সাম দিবেন, ঠিক আছে। এটা ছিল হচ্ছে যে আপনি কোথায় এবং কখন আইএলটিএস রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এটা অনলাইনে হচ্ছে যে আপনি করতে পারেন। এবং কিছু প্রিমিয়াম ভেন্যু আছে, এইসব ভেন্যু চুজ করে ওখানেই পরীক্ষা দিবেন, যাতে হচ্ছে এই সার্ভিসগুলা ভালো পান, ঠিক আছে। এরপরে হচ্ছে পেমেন্টের ইস্যু। পেমেন্ট হচ্ছে আপনি ফিজিক্যালি গিয়ে দিতে পারেন, অনলাইনে দিতে পারেন, যে কোনো ভাবে দিতে পারেন, এটা কোনো ইস্যুই না। এরপরে আসেন হচ্ছে যে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, ক্যান্সেল ডেট চেঞ্জ, অর্থাৎ আপনি কি হচ্ছে যে এক্সাম ডেট নেওয়ার পর এক্সাম ডেট ক্যান্সেল আর চেঞ্জ করতে পারবেন কিনা? ইয়া, দ্য অ্যান্সার ইজ ইয়েস, বিকজ দেয়ার আর সাম ইস্যু মে বি অ্যারাইজ। হইতে পারে আপনি রেজিস্ট্রেশন করার পর বাইক অ্যাক্সিডেন্ট করে ইউ গট হার্ট, ইউ গট ব্রেক ইউর লেগ, আপনার পা ভেঙে গেছে, এখন তো আপনি পরীক্ষা দিতে পারবেন না। সো প্রপার চ্যানেলে, প্রপার ওয়েতে আপনি হচ্ছে যে ইমেলের মাধ্যমে উইথ প্রপার সাপোর্টিভ ডকুমেন্টস দিয়ে আপনি আপনার ডেটটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা চেঞ্জেবল, তবে বিফোর অন উইক, এক সপ্তাহ আগে, এক সপ্তাহের পরীক্ষার আর এক সপ্তাহ আছে, তখন আর চেঞ্জ করার পসিবিলিটি রেয়ার থাকে, ঠিক আছে। দেন হচ্ছে কি আছে, হোয়াট আর দ্য আইএলটিএস রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট মিনস হচ্ছে যে হোয়াট টাইপ অফ ডকুমেন্টস ডু ইউ নিড টু রেজিস্টার দ্য টেস্ট, নাথিং বাট অনলি
ইওর পাসপোর্ট, শুধুমাত্র পাসপোর্ট হইলেই আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে পারবেন, আর কোনো ডকুমেন্টস লাগবে না। কিছুদিন আগে পর্যন্ত এনআইডি দিয়ে হচ্ছে যে, স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন করা যাইতো। এখনো কিছু সেন্টার স্মার্ট কার্ডে রেজিস্ট্রেশন করে, বাট আপনি যেহেতু হচ্ছে বাইরে যাবেন, বাইরে যাওয়ার প্রথম স্টেজ হচ্ছে যে ইউ চেক ইউর ডকুমেন্টস। ইউ চেক ইউর ডকুমেন্টস মিনস হচ্ছে আপনি আপনার সার্টিফিকেট, ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট, সব ডকুমেন্টস গুলা ঠিক আছে কিনা। এটা হচ্ছে যে বিদেশ যাওয়ার প্রথম ধাপ, যে আপনি বাইরে যাওয়ার প্রথম যে ধাপ সেটা চেক করবেন আপনার ডকুমেন্টস গুলা যদি ঠিক থাকে, দেন গো ফর ইউর পাসপোর্ট অ্যাকর্ডিং ইউর ডকুমেন্টস। যদি আপনার ডকুমেন্টস ঠিক না থাকে, ডকুমেন্টস গুলা কারেক্ট করে দেন গো ফর পাসপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। একটা মানুষ যখন হচ্ছে যে ডিসাইড করে যে আমি বাইরে যাব, তখন তার প্রথম ধাপ হচ্ছে যে আমি আমার ডকুমেন্ট গুলা চেক করব। চেক করে হচ্ছে যে দেখবো যে সবগুলা ম্যাচ আছে কিনা। আমাদের তো 90% স্টুডেন্টের হচ্ছে যে বাবা মার নাম ঠিক থাকে না সার্টিফিকেটে, এসএসসি সার্টিফিকেটে একরকম, এইচএসসি সার্টিফিকেটে একরকম, ইউনিভার্সিটি সার্টিফিকেটে আর একরকম, এনআইডি তে আর এক রকম। এটা একটা কমন ইস্যু। সো এটা আগে চেক করে দেন এগুলা কারেক্ট করে দেন পাসপোর্ট। ঠিক আছে, সো আপনি যেহেতু বাইরে যাবেন আপনার পাসপোর্ট থাকতে হবে। ঠিক আছে, এনআইডি তে কেন আপনি পরীক্ষা দিবেন। এক্সাম প্যাটার্ন নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব, দেখাচ্ছি সেটা। আগের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার প্রোভাইড করে নেই। স্কোরিং স্কোরিং কিভাবে হয়, এই দুইটা কোশ্চেন হচ্ছে যে ডিটেইলস আলোচনা করতে হবে, এটা বিস্তারিত করতেছি। তার আগে হচ্ছে যে শর্ট কোশ্চেন গুলার অ্যান্সার প্রোভাইড করি। হোয়াট ইজ অ্যান আইডিয়াল স্কোর? 6.5 ইজ অ্যান আইডিয়াল স্কোর বিকজ ইট অ্যাকসেপ্ট অল দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, কিছু ক্ষেত্রে স্কলারশিপের জন্য দে এক্সপেক্ট সাম হায়ার ব্যান্ড স্কোর। এছাড়া হচ্ছে যে আপনি 6.5, 6.5 দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কোর্সে 6.5 নিয়ে যাইতে হবে। এটা অবশ্যই ব্যান্ড 6.5 হইতে হবে, নো লেস দেন। নো লেস দেন মানে কোনো মডিউলে 6.5 এর নিচে যাওয়া যাবে না। এটা হচ্ছে আইডিয়াল স্কোর। তবে যাদের ফান্ডের ইস্যু থাকবে তাদের জন্য আইডিয়াল স্কোর 7 অর 7.5। তবে 7 আইডিয়াল স্কোর ফান্ডের জন্য। তবে টপ লেভেলের আর যে ইউনিভার্সিটি গুলা, দে এক্সপেক্ট মোর দেন দ্যাট, লাইক 7.5 to 8। এটা হচ্ছে আইডিয়াল স্কোর। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম টু টেক আইএলটিএস? আইএলটিএস প্রিপারেশনের জন্য টাইম, এগুলা নিয়ে হচ্ছে যে ওই যে আমি ডিটেইলস বলবো, তবে এখানে একেবারে ব্রিফলি যদি বলি, পিপুল হু আর ইন অ্যাডভান্স লেভেল দে টেক অনলি 1 month। স্টুডেন্ট হু আর ইন mediocre দে টেক 3 month। And last one, student who are low set backgrounded, they should take at least 4 months। 3, 1। অর্থাৎ সবার জন্য আইডিয়াল টাইম সেম না। যে অ্যাডভান্স লেভেলে অলরেডি আছে তার জন্য, আর যে লো সেট ব্যাকগ্রাউন্ডে আছে তার জন্য টাইম সেম হবে না। ঠিক আছে, এই জিনিসগুলা ব্রিফলি ডিসকাস, মানে ডিটেইল ডিসকাস করব। আমাদের ওই যে যে প্ল্যানটা আমরা শো করব, আপনাদের যে প্রিপারেশনের প্ল্যান,
সেইটা তখন। এরপরের শর্ট কোশ্চেনটা আছে যে ভ্যালিডিটি, স্কোরের ভ্যালিডিটিটা হচ্ছে আপনার রেজাল্ট যেদিন পাবলিশড হবে ওর থেকে 2 বছর পরে আপনার ওইটা ইনভ্যালিড হয়ে যাবে। সো শর্ট কোশ্চেন শেষ, ঠিক আছে। এখন আসেন এক্সাম প্যাটার্ন, হুইচ ইজ ক্রুশিয়াল। এক্সাম প্যাটার্ন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে যান না কেন, দেয়ার আর 4 মডিউল। পৃথিবীর যেখানে যান না কেন, যে ল্যাঙ্গুয়েজ শিখতে যান না কেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে 4টা মডিউল থাকে। সেগুলো হচ্ছে এল, আর, ডাব্লিউ, এস, এল, আর, ডাব্লিউ, এস। অর্থাৎ আপনি ওই ল্যাঙ্গুয়েজটা শুন শুনে বুঝেন কিনা, লিসনিং। আপনি ওই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারেন কিনা, রিডিং। আপনি ওই ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন কিনা, রাইটিং। আপনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন কিনা, স্পিকিং। ইউনিভার্সাল টুলস আর মডিউল ফর এভরি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই 4টা মডিউল থাকবেই। সো ইংলিশের আইএলটিএস এর জন্য এখানে 4টা মডিউল, ঠিক আছে। কি? লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন এটা ডিটেইল ডেসক্রাইব করি। লিসনিং মডিউল ইজ মডিউল অফ দ্য আইএলটিএস, ঠিক আছে। কিভাবে? যখন এখানে হচ্ছে যে 4টা পার্ট থাকে, এখানে 4টা পার্ট থাকে। 4টা পার্টে এখানে টোটাল 9 ধরনের কোশ্চেন থাকে। এই কোশ্চেনের জন্য হচ্ছে যে আমাদের 30 মিনিটস টাইম অডিও প্লে হয়, এবং 10 মিনিটস অ্যান্সার ট্রান্সফার টাইম, ঠিক আছে। আপনাকে প্রথমে কোশ্চেনে অ্যান্সার করতে হয়, দেন এই যে 10 মিনিটসে আপনি অ্যান্সার ট্রান্সফার করবেন আপনার শিটে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন এখানে 9 ধরনের কোশ্চেন কি কি? এখানে 9 ধরনের কোশ্চেনের মধ্যে আছে এমসিকিউ, এমসিকিউ, বক্স ম্যাচিং, বক্স ম্যাচিং, এখানে ম্যাপ আর প্ল্যান, প্ল্যান, ডায়াগ্রাম লেভেলিং, ঠিক আছে। তারপরে ফলো চার্ট, ফলো চার্ট উইথ গিভেন ওয়ার্ডস অ্যান্ড উইদাউট ওয়ার্ডস। অর্থাৎ ফলো চার্ট দুইভাবে আসে, একটা হচ্ছে প্রোভাইডেড ওয়ার্ড থাকে আর উইদাউট ওয়ার্ড থাকে, দুইটা ভাবেই ফলো চার্ট আসে। অ্যান্ড ডিফারেন্ট, বিভিন্ন নামে, বিভিন্ন নামে গ্যাপ ফিলিং আসে 5 ধরনের। 4 ধরনের নামে আসে, 5 ধরনের। সামারি কমপ্লিশন, সামারি, সামারি কমপ্লিশন, তারপরে টেবিল কমপ্লিশন, তারপরে হচ্ছে যে আপনার নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন। এই নামে গ্যাপ ফিলিং আসে, তবে 5 নামে আসলেও এই গ্যাপ ফিলিং গুলার কাজ একই, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আমি ইন্ট্রো করাই দিচ্ছি, কিন্তু এগুলা কিভাবে ট্যাকেল দিব এই জিনিসগুলা আমি ডিসক্রাইব করতেছি আস্তে আস্তে। দেন লিসেনিং এ কিভাবে ইমপ্রুভ করবেন বা এই ইস্যুগুলা পরে যাচ্ছি। এরপরে হচ্ছে যে আমাদের রিডিং মডিউল। রিডিং মডিউলে হচ্ছে যে আমাদের 3টা পার্ট। এখানে কি কেউ জিটি আছেন? এখানে কি কেউ জিটি আছেন কি না?
হ্যালো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তো আমি আস্ক করতেছি এখানে কোনো জিটি ক্যান্ডিডেট আছে কি না, অর্থাৎ যারা হচ্ছে যে ওয়ার্ক ভিসায় বাইরে যাওয়ার জন্য আছেন কিনা। ওকে, নেই। রিডিং মডিউলে হচ্ছে আমাদের তিনটা পার্ট থাকে। রিডিং মডিউলে তিনটা পার্ট, তিনটা পার্টে তিনটা প্যাসেজ থাকে। এখানে তিনটা প্যাসেজ থাকে। ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করে আস্তে আস্তে। এখানে হচ্ছে যে 14 ধরনের কোশ্চেন থাকে। 14 ধরনের কোশ্চেনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়: টাইপ 1 কোশ্চেন অ্যান্ড টাইপ 2 কোশ্চেন। 1 and 2 কোশ্চেন। টাইপ 1 কোশ্চেন মিনস হচ্ছে কোশ্চেন হু ফলো দ্য অর্ডার অ্যান্ড সিকোয়েন্স ইন দ্য প্যাসেজ। And type 2 question, they do not follow the order and sequence in the passage. এই যে টাইপ 2 কোশ্চেন প্যাসেজে অর্ডার ফলো করে না। টাইপ 2 কোশ্চেন হচ্ছে লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন। এবং টাইপ 1 কোশ্চেন হচ্ছে যে আমাদের true false not given, yes no not given, MCQ, ending sentence matching, গ্যাপ ফিলিং, ডায়াগ্রাম লেভেলিং, শর্ট কোশ্চেন। এগুলা হচ্ছে যে সব টাইপ 1 কোশ্চেন, ঠিক আছে। এখন লিসেনিং এবং রিডিং এর স্কোরিংটা এখন দেখাই দেই যে স্কোর কিভাবে করা হয়। এখানে আমাদের লিসেনিং এও 40 কোশ্চেন, রিডিং এও হচ্ছে আমাদের 40 কোশ্চেন। এখানে কোনো নেগেটিভ মার্কস নাই, কোনো নেগেটিভ মার্কস নাই। সো আপনাদের হচ্ছে যে যদি স্কোরিং করা হয় 40 to 39, 9 ব্যান্ড, 38, 37, 8.5, 36, 35, 8, 34, 33, 7.5, 32, 31, 7, 30 to 29, 6.5। ঠিক আছে, এভাবে স্কোরিং করা হয়, কোনো নেগেটিভ মার্কস নাই। এটা স্কোরিং হচ্ছে রিডিং এবং লিসেনিং এর ক্ষেত্রে। এরপরে আসেন হচ্ছে রাইটিং। রাইটিং এ হচ্ছে যে আমাদের রাইটিং এ হচ্ছে যে দুইটা টাস্ক থাকে: টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1 and টাস্ক 2। টাস্ক 1-এ হচ্ছে যে রিপোর্ট রাইটিং অ্যাটলিস্ট 150 ওয়ার্ড। এখানে হচ্ছে গিভেন পিকচার থাকে, অর্থাৎ আপনার কিছু ডায়াগ্রাম থাকে, লাইক হচ্ছে বার চার্ট, লাইন গ্রাফ, ফলো চার্ট, প্রসেস ম্যাপ, আর হচ্ছে আপনার কি, আপনার পাই চার্ট। এরকম 7 ধরনের চার্ট থাকে। সেখান থেকে হচ্ছে যে আমাদের পিকচারটা দেখে একটা রিপোর্ট লিখতে হয়। রিপোর্ট শুড বি অ্যাটলিস্ট 150 ওয়ার্ড। অ্যান্ড রাইটিং টাস্ক 2, এ ফর্মাল এসে রাইটিং। এখানে হচ্ছে যে আমাদের 5 ধরনের এসে টাইপস আছে। 5 ধরনের এসের মধ্যে হচ্ছে অপিনিয়ন এসে,
discussion essay, advantage, disadvantage essay, problem solution essay, direct question essay. Essay should be 250 word. Essay should be 250 word. এটা হচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক 1 and 2। এখন মার্কস ডিস্ট্রিবিউশনে রাইটিং টাস্ক 1 33% মার্কস ক্যারি করে, অ্যান্ড টাস্ক 2 67% মার্কস ক্যারি করে। ঠিক আছে, ইকুয়ালি না, এটা অনলি 30, টাস্ক 1 অনলি 30% অ্যান্ড টাস্ক 2 67% মার্কস ক্যারি করে। এখন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলা দেখেন। রাইটিং টাস্ক 1, রাইটিং এ আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, আমাদের এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। রাইটিং এর জন্য 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে যে টিএ, টিএ অর টিআর। সেকেন্ড হচ্ছে এলআর, সিসি অ্যান্ড জিআরএ। ঠিক আছে, এই 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকে হচ্ছে 25% মার্কস ক্যারি করে, প্রত্যেকে 25%। এখন এই টিএটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য, আর টিআরটা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর জন্য। বাকি 3টা সেম। এখন হোয়াট ডাজ ইট মিনস? টিএ মিনস হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, অ্যান্ড টিআর মিনস হচ্ছে টাস্ক রেসপন্স। এখানে কি দেখে একজন এক্সামিনার? এখানে দেখা হয় যে ক্লিয়ার ওভারভিউ, টাস্ক 1 এর জন্য ক্লিয়ার ওভারভিউ আছে কিনা, এখানে আপনার ইন্ট্রোডাকশন পার্টটা ঠিক আছে কিনা, আপনার আইডিয়া ডেভেলপমেন্ট ফুল কিনা, আপনার প্রোগ্রেশনটা ঠিকভাবে যাচ্ছে কিনা, এখানে হচ্ছে যে আপনার যে পসিবল এক্সাম্পলস বা এক্সপ্লানেশন দিছেন এগুলা ঠিক আছে কিনা, আপনি অফ টপিকে যাচ্ছেন কিনা, এর রিলেভেন্ট ইনফরমেশন প্রোভাইড করতেছেন কিনা, এই জিনিসটা, এই টাস্ক, এই যে এখানে দেখা হয়, এটার উপর 25% মার্কস, এটার উপর 25% মার্কস। দেন এল আর, এল আর মিনস হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মিনস হচ্ছে ভোকাব, নট অনলি ভোকাব। এখানে হচ্ছে যে আপনি হাউ ওয়াইডলি ইউজ ইউর ভোকাব, মিনস হচ্ছে যে এখানে ভোকাব মিনস হাই লেভেলের ভোকাব ইউজ করতে হবে এরকম ইস্যু না। এখানে হচ্ছে যে ইস্যুটা টপিক বেসড ভোকাব আপনি ইউজ করতে পারতেছেন কিনা, আপনাকে গরুর রচনা দেশে আপনি স্কুলের রচনা লিখতেছেন কিনা, মিনস হচ্ছে যে আপনার যে ভোকাবুলারি এই জিনিসগুলা টপিক বেস কিনা, যেই টপিকের এসে আছে আপনি বারের ভোকাব দিয়ে ম্যাপকে ডেসক্রাইব করতেছেন কিনা। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে ইস্যুটা এখানে দেখা হয় এলআরএ, সেটা হচ্ছে টপিক বেস অর টপিক স্পেসিফিক ভোকাবুলারি ইউজ করতেছেন কিনা। দেন হচ্ছে যে আপনি যে ভোকাব গুলা ইউজ করতেছেন এগুলা সবগুলা কমন কিনা, অর্থাৎ লেস কমন ভোকাব আপনি এখানে ইউজ করতে পারতেছেন কিনা, অর্থাৎ আপনি এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ডের ভোকাব ইউজ করতেছেন কিনা, এটা সেকেন্ড দেখা হয়। যে আপনি যে ওয়ার্ডগুলা ইউজ করতেছেন এটা সবই কি প্রাইমারি স্ট্যান্ডার্ডের? যদি প্রাইমারি স্ট্যান্ডার্ডের হয় তাহলে আপনি প্রাইমারি স্ট্যান্ডার্ডের মার্কস পাবেন। ঠিক আছে, মার্কস দেওয়া হবে, তবে এখানে লেস কমন ভোকাব ইউজ করতে হবে। থার্ড জিনিস যেটা এখানে দেখা হয় সেটা হচ্ছে যে ওয়ার্ড রিপিটেশন, অর্থাৎ আপনি বারবার সেম টাইপের ওয়ার্ড ইউজ করতেছেন কিনা। তারপরে এখানে দেখা হয় আপনি পারফেক্টলি লিঙ্কার্স গুলা, মিনস হচ্ছে কোহেসিভ ডিভাইস গুলা ক্লিয়ারলি ইউজ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে এল আর, এল আর এ দেখা হয়।
দেন সিসি, সিসি মিনস হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স অ্যান্ড কোহেশন মিনস হচ্ছে আপনার যে এসে আর রাইটিং রিপোর্ট, এটার যে প্রোগ্রেশন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা, এই প্রোগ্রেশনটা কিভাবে হচ্ছে, এই প্রোগ্রেশনটা লজিক্যালি হচ্ছে কিনা। অর্থাৎ আপনি এক লাইনের পর হুট করে আর এক লাইন লিখে দিলেন, এই লাইনের সাথে এই লাইনের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই যে যে প্রোগ্রেশনটা, এটা লজিক্যাল কিনা, প্রথমে এই জিনিসটা দেখা হয়। সেকেন্ডে হচ্ছে যে দেখা হয় যে আপনার এই যে যে রিপোর্ট এবং এসে, এটার একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আপনি মেইনটেইন করতেছেন কিনা। আপনি এই স্ট্রাকচার, এটার যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার মেইনটেইন করতেছেন কিনা। আবার এস এর ক্যাটাগরি আছে, এই এস এর ক্যাটাগরির মধ্যে আবার প্রত্যেকটা এস এর স্ট্রাকচার আবার ভিন্ন ভিন্ন, আপনি এইগুলা মেইনটেইন করতে পারতেছেন কিনা, সেটা সেকেন্ডলি দেখা হয়। থার্ডলি দেখা হয় যে হচ্ছে যে আপনার এই যে যে শিফটিংটা, আপনার প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ, লাইন টু লাইন শিফটিংটা আপনি পারফেক্টলি শিফট করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে দেখা হয় এই যে সিসিতে। আমরা মার্কস পাই না কেন, এই জিনিসগুলো আমরা জানি না এবং ইউজও করি না, ঠিক আছে। এই বিষয়ে কথা বলতেছি আস্তে আস্তে, সমস্যা নাই। ক্লাস বড় হবে, যাদের ইচ্ছা থাকবেন, যাদের ইচ্ছা চলে যাবেন, ঠিক আছে। এন্ড লাস্ট অন হচ্ছে ফোর্থ পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে জিআরএ। জিআরএ, জিআরএ মিনস হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আপনি রাইটিং এ গ্রামার কিভাবে শো করবেন, সেটা হচ্ছে যে এখানে দেখার বিষয়। সো ফার্স্টলি এখানে দেখা হয় যে আপনার টেন্সটা কারেক্ট আছে কিনা, আপনার রাইটিং এর টেন্সটা কারেক্ট আছে কিনা। আপনি হচ্ছে যে টেন্সের ফলোটা প্রেজেন্ট পাস্ট ফিউচার মিক্স করে এই ফলোটা কন্টিনিউ করতে পারেন কিনা, ঠিক আছে। এটা দেখা হয় প্রোগ্রেশনটা। এরপরে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক আছে না, আছে কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেন দেখা হয় যে হচ্ছে যে আপনার এই যে পাংচুয়েশনের ব্যবহারটা আপনি পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা। অবশ্যই এখানে পাংচুয়েশনের ব্যবহার দেখা হয়। দেন দেখা হয় এখানে হচ্ছে যে আপনি আপনার সেন্টেন্স স্ট্রাকচার গুলা কেমন। আপনি কি হচ্ছে যে শুধু সিম্পল সেন্টেন্স ইউজ করতেছেন, এইটা, নাকি হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছেন। হোয়াট ডাজ মিন ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার? ইটস মিনস হচ্ছে ability to use simple, complex, compound, conditional sentence, relative clauses, and other clauses. You are able to use them perfectly, accurately in this section. সো এই জিনিসগুলা হচ্ছে আমাদের রাইটিং পার্টে দেখা হয়। যদি কেউ এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের কোনো একটা ফল করে, বা they don't show any of these four, they will reduce but don't get the mark of that part। অর্থাৎ আপনি এল আর শো করতে পারেননি, এখানে 25% থেকে আপনি কম পাবেন। আপনি জিআর এ শো করতে পারেননি, আপনি এখান থেকে জিআর এ 25% থেকে মার্কস কমে, মিন্স হচ্ছে এখানে পার্শিয়াল মার্কিং হয়। অর্থাৎ আপনি একটা পোর্শনে খারাপ করলে আর একটা পোর্শনে ভালো করলে সেই জায়গাটায় ভালো করতে পারবেন, মার্কস পাবেন। সো অনেকেই হচ্ছে যে
হাই রেঞ্জের ভোকাবের দিকে টাইম প্রোভাইড করতে চায় বেশি বেশি, অনেকেই গ্রামারের দিকে ফোকাস, কমপ্লেক্স সেন্টেন্সের দিকে ফোকাস করে। কিন্তু এটা হচ্ছে কম্বিনেশন অফ ফোর টুলস, অর্থাৎ চারটা জিনিসের একটা পারফেক্ট কম্বিনেশন থাকতে হবে, ঠিক আছে? সেটা আমাদের দেখতে হবে। এবং আরেকটা জিনিস অবশ্যই দুই জায়গায় দেখা হয়, যেটার জন্য হচ্ছে যে আপনাকে মার্কস রিডিউস না, আপনার হচ্ছে নেগেটিভ মার্কস প্রোভাইড করা হয়। সেটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট 150 কাভার করছেন কিনা রিপোর্টের জন্য, এবং এসের জন্য অ্যাটলিস্ট 250 কাভার করছেন কিনা, এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে ইরিলেভেন্ট ইনফরমেশন অ্যাড করতেছেন কিনা, এই দুইটা ইস্যুর জন্য আপনাকে নেগেটিভলি মার্কস করা হয়। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এই এই ইস্যুগুলা কেউই হচ্ছে যে আপনাকে এক্সপ্লেইন করে দিবে না এভাবে। সো মাইন্ড ইট, রিমেম্বার ইট। দেন আমাদের ফোর্থ মডিউল, স্পিকিং মডিউল। স্পিকিং মডিউল, স্পিকিং মডিউলও হচ্ছে যে আমাদের, সরি, speaking module, there are three parts. There are three parts. Part one means হচ্ছে introduction. Part two long turn, cue card. Part three discussion, ঠিক আছে? এখানে পার্ট ওয়ান ইন্ট্রোডাকশন, এটা ক্যাজুয়াল ইনফর্মাল পার্ট। এখানে হচ্ছে আপনার পার্সোনাল কোশ্চেন করা হবে, আপনার ভালো লাগা খারাপ লাগা, আপনার চাকরি, স্টাডি, এই আপনার বাড়ি ঘর দুয়ার, বন্ধু বান্ধব সম্বন্ধে ক্যাজুয়ালি কোশ্চেন। ইনফর্মাল, এই পার্টটা ইনফর্মাল কোশ্চেন করা হয়। এখানে কোশ্চেন থাকে 6 to 10, 6 to 10, অ্যান্ড there is four, sorry, 44 common question which doesn't carry any marks. এটা হচ্ছে যে পার্ট জিরোর প্রথম চারটা কোশ্চেন, এটা সবাইকেই করে, ওইটাই কোনো মার্কস নাই। লাইক হচ্ছে হোয়াটস ইয়োর নেম, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, অ্যান্ড শো মি ইয়োর আইডেন্টিফিকেশন নাম্বার। এই যে যে চারটা কোশ্চেন, এখানে কোনো মার্কস নাই, এটা সবাইকেই করা হয়। সো এটা ইনিশিয়াল, এটা ইন্ট্রোডাকশন, এটাই মার্কস নাই। কিন্তু মার্কস নাই, তারপরে হচ্ছে আপনাকে সুন্দরভাবে শো করতে হবে স্ট্যান্ডার্ড ওয়েতে। এছাড়া আপনাকে 6 to 10 কোশ্চেন করা হবে। এই কোশ্চেন গুলা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফ রিলেটেড অ্যাক্টিভিটিস, লাইক ইউর ফুড হ্যাবিট, ফেভারিট থিংস, বুক, মুভিজ, কুকিংস, প্যারেন্টস, ফ্যামিলি, লাইক দিস, স্পোর্টস। এই এই টপিকের উপর আপনাকে হচ্ছে 6 থেকে 10টা কোশ্চেন করবে, ঠিক আছে? দেন লং টার্ন আর কিউ কার্ড পার্ট। এখানে হচ্ছে যে আপনাকে প্রথমে একটা কিউ কার্ড টপিক দেওয়া হবে। কিউ কার্ড টপিক একটা মেজর টপিক থাকবে, ডেসক্রাইব এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট, অর্থাৎ একটা জায়গাকে আপনাকে বর্ণনা করতে বলতেছে, যেটা আপনি ভবিষ্যতে ঘুরতে যাইতে চান। আপনাকে এই মেজর টপিকের আন্ডারে 3 বুলেট পয়েন্ট আর 4 বুলেট পয়েন্ট থাকে এখানে। ওয়ার ইজ দ্য প্লেস, হাউ ইউ নো দ্যাট দ্য প্লেস, হোয়েন ইউ গো, উইথ হুম ইউ ওয়ান্ট টু গো, হাউ মাচ ইউ এনজয়, হোয়াট ইজ ইউর ফিলিং, এই টাইপের বুলেট পয়েন্ট থাকে 4টা, ঠিক আছে? এটা আপনাকে এই চারটা কিউ কার্ড দিয়ে আপনাকে হচ্ছে যে
1 মিনিট টাইম প্রোভাইড করবে ফর ইউর প্রিপারেশন, অর্থাৎ আপনি নোট টেকিং টাইম, আপনাকে পেন অ্যান্ড পেপার দিবে যে এই 1 মিনিটে আপনি প্রিপারেশন নেন। দেন ইউ হ্যাভ টু স্পিক অ্যাট লিস্ট 2 মিনিট অন দ্য টপিক, অর্থাৎ আপনি এই যে যে টপিক, এই টপিকের উপর অ্যাটলিস্ট 2 মিনিট বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লং টার্ম পার্ট আর কিউ কাট পার্ট। অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে ডিসকাশন পার্ট। এখানে হচ্ছে যে আপনাকে রিলেট রিলেটেড টু ইয়োর কিউ কার্ড অ্যান্ড সাম আদার, এটা হচ্ছে কিউ কার্ডের সাথে রিলেট করে বা কিউ কার্ড থেকে একটু বাইরে গিয়ে আপনাকে কোশ্চেন করবে। ডিসকাশন, এখানের অ্যান্সার গুলা বেশ বড় বড় ভাবে দিতে হয়, লাইক কারেন্ট সিচুয়েশন কম্পেয়ার করতে বলতে পারে, কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন আর ট্যুরিজম সেক্টরের সাথে, আপনার কান্ট্রির ট্যুরিজম সেক্টরের সাথে অন্য একটা কান্ট্রির ট্যুরিজম সেক্টরকে কম্পেয়ার করতে পারে, বা হচ্ছে এডুকেশন সিস্টেম নিয়ে কম্পারিজন করতে বলতে পারে, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলতে পারে, বা আপনার কাছে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট এডুকেশন সিস্টেম, অনলাইন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, গিভ ইউর অপিনিয়ন, এই টাইপের কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এটা এখানে 5 থেকে 6টা কোশ্চেন করা হয়। টোটাল টাইম ডিউরেশন স্পিকিং এ 11 to 14 মিনিট, নট লেস দেন 11 মিনিট, নট মোর দেন 14 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পিকিং এর রিস্যু। এখানেও হচ্ছে যে 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, এখানেও আমাদের 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এখানে হচ্ছে যে প্রথমেই যে এখানে 4টা ক্রাইটেরিয়ার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রথম ক্রাইটেরিয়া, মার্কিং এর প্রথম ক্রাইটেরিয়া প্রনাউন্সিয়েশন। হোয়াট ডাজ মিন প্রনাউন্সিয়েশন? প্রনাউন্সিয়েশন দিয়ে কি বোঝায়? আহ, অনেকেরই একটা রং কনসেপ্ট থাকে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্ট সেম জিনিস। ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। অ্যাকসেন্টের জন্য কোনো মার্কস নাই, প্রোনাউন্সিয়েশনের জন্য মার্কস আছে। সো প্রোনাউন্সিয়েশনের জন্য তারা কি দেখে, এখানে কি কি জিনিস দেখে? এখানে হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনের জন্য দেখে যে আপনি কারেক্টলি প্রোনাউন্স করতেছেন কিনা। আমাদের সাবকন্টিনেন্টে 90% পিপুল রং প্রোনাউন্স করে, অর্থাৎ যে 26টা লেটার আছে এটার হাফ, 13টা লেটারকে রং প্রোনাউন্স করে। অ্যাজ এ রেজাল্ট, এই যে যে 13টা লেটার দিয়ে যত ওয়ার্ড হয়, ওই আহসান হাবিব, এই যে যে 13টা লেটার দিয়ে যে ওয়ার্ড গুলা ফর্ম হয়, ওই ওয়ার্ড গুলা তারা রং প্রোনাউন্স করে। ঠিক আছে, সো এই যে যে রং প্রোনাউন্সিয়েশন, এটা দেখে যে কেউ রং প্রোনাউন্স করতেছে কিনা, অর্থাৎ আপনি কারেক্টলি প্রোনাউন্স করতেছেন কিনা ওয়ার্ড গুলা, এটা একটা ইস্যু। দেন এখানে সেকেন্ড যে ইস্যুটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি ক্লিয়ারলি ক্লিয়ারলি ওয়ার্ডগুলা অ্যান্সারগুলা প্রোনাউন্স করতেছেন কিনা, অর্থাৎ আপনার অ্যান্সারগুলা ক্লিয়ার কিনা, আপনার কথা জড়ায় যাচ্ছে কিনা, আপনি কথা ভয়েসটা শেক করতেছে কিনা। হ্যাঁ, কি কোশ্চেন করবেন, করেন, বলেন। হ্যান্ড রাইজ করছেন, কোশ্চেন করেন। কোশ্চেন করবেন, হ্যান্ড রাইজ করছেন। ওকে,
সো এখানে আপনি ক্লিয়ারলি অ্যান্সার প্রোভাইড করতেছেন কিনা, আপনার ভয়েস শেক করতেছে কিনা, অর্থাৎ আপনার গলা কাঁপতেছে কিনা, আপনি মামবেলিং করতেছেন কিনা, অর্থাৎ আপনি নর্মাল স্টপেজের থেকে বেশি বিরতি নিচ্ছেন কিনা কথা বলার ক্ষেত্রে, আপনি হচ্ছে যে সাউন্ড করতেছেন কিনা, ঠিক আছে, আপনার ওয়ার্ড স্ট্রেস গুলা প্রপারলি হচ্ছে কিনা। হোয়াট ডাজ মিন ওয়ার্ড স্ট্রেস, অর্থাৎ আমাদের সাউন্ড ক্রিয়েট হয় কিভাবে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে, ফ্রিকোয়েন্সি কিভাবে যায়, এভাবে এভাবে যায়। এখন আপনি যদি হচ্ছে যে কথা বলেন এভাবে ফ্ল্যাট টনে, লাইক এ ডেড পিপল, হুইচ ইজ ল্যাক অফ প্রনাউন্সিয়েশন। আপনার কথা বলার সময় কিছু ওয়ার্ডে জোর দিতে হবে, কিছু ওয়ার্ডে আস্তে বলতে হবে, কিছু ওয়ার্ড লাউডলি বলতে হবে। এটাই হচ্ছে ওয়ার্ড স্ট্রেস, অর্থাৎ আপনি ওয়ার্ড স্ট্রেস মেনটেন করতে পারেন কিনা, ঠিক আছে। এই জিনিসগুলা আপনার হচ্ছে যে রাইস ফলগুলা ঠিকভাবে হচ্ছে কিনা, টোনের রাইস ফলগুলা হচ্ছে কিনা, এই জিনিস হচ্ছে যে আমাদের অ্যাসেসমেন্টের প্রথমে দেখা হয় প্রোনাউন্সিয়েশনের মধ্যে। সেকেন্ড যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, সেইটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহ্যারেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহ্যারেন্স মিন্স হচ্ছে যে আপনি যে অ্যান্সার প্রোভাইড করতেছেন, এই অ্যান্সারটা কি রিলেভেন্ট কিনা, অর্থাৎ অ্যান্সার যেটা দিল আপনি ওইটা না বলে অন্য অ্যান্সার প্রোভাইড করতেছেন, এটা এখানে প্রথমে দেখা হবে। দেন হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা কথা বলে চুপ করে থেকে গেছেন, ঠিক আছে, আপনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, অর্থাৎ নর্মাল যে স্টপেজ টাইম এটার বাইরে আপনি বেশ বিরতি নিচ্ছেন, বা হচ্ছে আপনি ওয়ার্ড হাতায় বেড়াচ্ছেন, অর্থাৎ আমরা তো স্পিকিং এর সময় ওয়ার্ড খুঁজি, এরকম খুঁজতেছেন কিনা, আননোন টপিকে কথা বলতে পারেন কিনা, অর্থাৎ আপনার টপিকটা যখন আননোন হয় তখন হচ্ছে যে আপনি ভোকাব রেঞ্জটা ঠিক রাখতে পারেন কিনা, বা রেঞ্জ ঠিক আছে কিনা, অর্থাৎ ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মিনস যে আপনি হচ্ছে যে থ্রোলি কথা বলতে পারতেছেন কিনা উইদাউট এনি ডিস্টারবেন্স, অর্থাৎ বিরতিহীন। এখন বিরতিহীন মানে এরকম না কন্টিনিউয়াসলি কথা বলতে হবে, এরকম না, কথা বলার একটা নর্মাল পেস আছে, এই পেসটা মেনটেন করতে পারতেছেন কিনা, নট টু ফাস্ট, নট টু স্লো। অর্থাৎ কিছু মানুষ আছে প্রেশার বা স্ট্রেসে গিয়ে বেশি জোরে কথা বলে, কিছু মানুষ স্ট্রেসে গিয়ে হচ্ছে যে আস্তে কথা বলে, এটা না, এটা হচ্ছে যে আপনাকে কথা বলার, আপনি হচ্ছে যে আপনার ফ্রেন্ডের সাথে গল্প করতেছেন, এরকম পেস অর্থাৎ স্পিডটা এরকম হবে, আপনি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করতেছেন কোনো একটা মজার টপিকে, সেটা হবে হচ্ছে যে আপনার ন্যাচারাল পেস। এখানে ন্যাচারাল পেসে কথা বলতে হবে, মেমোরাইজিং অ্যান্সার দেয়া যাবে না। যখনই মেমোরাইজিং অ্যান্সার দিবেন তখনই এক্সামিনার আপনাকে কট দিবে। হ্যাঁ, কানিস ফাতেমা বলেন। ভাইয়া এখানে মানে ইনফর্মাল কথাবার্তা বলা যাবে কিনা? আমরা তো আগে শুনছি যে কিসের ইন মধ্যে হচ্ছে ইনফর্মাল বলা যাবে, ই- ইন্ট্রোডাকশন, কিন্তু ই- লাস্টের পার্টে কি ইনফর্মাল বলা যাবে? এটা ফর্মাল টেস্ট, এখানে ইনফর্মাল কথাবার্তা হবে না, এখানে ইনফর্মাল কথা হবে না। আপনার প্রথম পার্টটা যেটা, সেটা ইনফর্মাল পার্ট, ওখানে ইনফর্মাল টকিং হইতে পারে, কিন্তু পরের দুইটা পার্টে ইনফর্মাল কথা বলতে পারবেন না। ইনফর্মাল মিন্স কি বোঝাইতে চাচ্ছেন আপনি, টপিকের বাইরে গিয়ে কথা বলতে চাচ্ছেন? না ভাই, হ্যালো, আপনি যেটা বলছেন ওইটাই। কি টপিকের বাইরে কথা বলা যাবে না, টপিকের সাথে রিলেট করে আপনি কথা বলতে পারবেন।
এগুলা ডিটেলস দেখাইলে বুঝতে হবে, এটা তো জাস্ট ইন্ট্রো করাই দিচ্ছি। এখানে যখন ধরে ধরে অ্যান্সার করা শিখাবো তখন হচ্ছে যে বুঝবে। সো এটা হচ্ছে ফ্লুয়েন্সি। দেন হচ্ছে এল আর। এল আর মিনস হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এখানে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মিনস হচ্ছে যে আপনি লেস কমন ভোকাব অ্যান্ড টপিক বেস ভোকাব অ্যান্ড ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতে পারতেছেন কিনা। একটা জিনিস নোট ডাউন করে রাখেন যে রাইটিং এর ক্ষেত্রে আপনি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতে পারবেন না, ইউজ করলে আপনার মার্কস কাটা যাবে। আর স্পিকিং এর ক্ষেত্রে আপনি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবং রাইটিং এর ক্ষেত্রে কোনো শর্ট ফর্ম ইউজ করতে পারবেন না, লাইক আইউড, আইউড, এটা ইউজ করতে পারবেন না। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আইউড ইউজ করতে পারবেন, হুইচ ইনক্রিজ ইয়োর প্রনাউন্সিয়েশন বিউটি। সো এটা এখানে ইউজ করলে এই দুইটা জিনিস, এই যে একটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, আর একটা হচ্ছে যে এই যে অ্যাক্রোনি শর্ট ফর্ম, এই দুইটা রাইটিং এ ইউজ করলে মার্কস কাটা যাবে, আর এখানে ইউজ করলে মার্কস বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো এলআর এ হচ্ছে যে আপনার আপনার লেস কমন ভোকাব, টপিক বেস ভোকাব, ইডিয়ম এন্ড ফ্রেজ, এই তিনটা জিনিস এখানে দেখা হয়, ঠিক আছে। অ্যান্ড ফোর্থ অন জিআরএ, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। জিআরএ তে দেখা হয় হচ্ছে যে আপনি হচ্ছে যে স্পিকিং এও গ্রামার দেখা হয়। কি দেখা হয়? আপনি কথা বলার মধ্যে আপনার টেন্সটা পারফেক্ট রাখতে পারেন কিনা। অধিকাংশ স্টুডেন্ট টেন্সটা মিক্স আপ করে ফেলে। সেকেন্ড যে জিনিসটা এখানে দেখা হয় যে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। মিনস হচ্ছে যে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজেস গুলা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলা এখানে দেখা হয়। এটা ছিল হচ্ছে আমাদের আইএলটিএস এর ইন্ট্রোডাকশন, অর্থাৎ পরিচয় পর্ব। এখানে হচ্ছে আইএলটিএস কে পরিচয় করাই দিছি আপনাদের। এখন বলেন যে এই পরিচয় পর্বে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এরপরে যাব হচ্ছে প্রিপারেশন কিভাবে নেবেন, কোন মডিউলে কিভাবে ইমপ্রুভ করবেন, এই বিষয়ে কথা বলবো। এই পরিচয় পর্বে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন করেন। নাই? ওকে, দেন আমরা চলে আসি আমাদের প্ল্যান কি হবে। যারা বাসায় একা একা প্রিপারেশন নিবেন তাদের জন্য প্ল্যান বলতেছি, যে কিভাবে হচ্ছে যে আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা শুরু করবেন। প্রথমেই হচ্ছে যে আপনি কি করবেন, প্রথমেই হচ্ছে আইএলটিএস এর কেমব্রিজ বইয়ে চলে যাবেন। নো, আপনি প্রথমেই কেমব্রিজ বইয়ে চলে যাবেন না। প্রথম আইএলটিএস এর প্রিপারেশনের জন্য, সবার জন্য বলতেছি, 3 মাসের প্রিপারেশন আপনি সিলেক্ট করবেন। এই প্রিপারেশনের মাঝে আপনি কোথাও কোনো গ্যাপ নিতে পারবেন না। আইএলটিএস এর মধ্যে যদি এই প্রিপারেশনের মাঝে যদি গ্যাপ নেন আপনার প্রিপারেশন হবে না, ঠিক আছে। সো আইএলটিএস এর মাঝে কোনো গ্যাপ নেওয়া যাবে না, ঠিক আছে। আইএলটিএস প্রিপারেশনের মাঝে কোনো গ্যাপ নেওয়া যাবে না। যদি কেউ গ্যাপ নেয় তাহলে এই প্রিপারেশন তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে।
ঠিক আছে। আর একটা ইস্যু, একটা আহ, তৃতীয় শ্রেণীর চাকরি পাইতে হইলেও আপনাকে অ্যাটলিস্ট 2 বছরের প্রিপারেশন নেওয়া লাগে, কিন্তু আপনি যদি একটা ভালো কান্ট্রিতে যান সেটার জন্য 3 থেকে 4 মাস ইনভেস্ট করতে হবে। ঠিক আছে। সো আপনাকে ইনভেস্ট করতেই হবে এখানে, যদি না করেন তাহলে ভালো করতে পারবেন না। ঠিক আছে। সো আমাদের প্রিপারেশনের প্ল্যানটা কেমন হবে? প্রথম মাসে প্রথম মাসে হচ্ছে যে আমরা প্রতিদিন হচ্ছে যে আমরা বেসিক গ্রামার গুলা দেখব। বেসিক গ্রামারের সাথে বেসিক গ্রামার বেসিক গ্রামার সাথে ভোকাব ইনক্রিজ করব। এই দুইটা কাজ হচ্ছে যে আমাদের প্রথম মাসের কাজ। বেসিক বেসিক গ্রামার, ভোকাব, অ্যান্ড বেসিক লিসেনিং স্কিল, বেসিক রাইটিং স্কিল, স্পিকিং, রিডিং। এই জিনিসগুলা কিভাবে ইমপ্রুভ করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে যে আমরা দিনের টাইমগুলোকে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে আমি প্রথমে ধরেন আমাদের যে গ্রামারগুলা লাগবে সেগুলা হচ্ছে, প্রথমে লাগবে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ: টেন্স, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইউজ অফ মডাল, কানেক্টর, সেন্টেন্স স্ট্রাকচার মিন্স হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজেস, আন্ডারস্ট্যান্ডিং, প্যারাফ্রেজিং, এই গ্রামারগুলা। তো আমরা এক এক দিনের জন্য একটা গ্রামার ভাগ করে নিব, আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে ভাগ করে নিব। সো একটা সময়ে আমরা গ্রামার দেখব। দেন একটা সময়ে হচ্ছে যে আমরা দিনের একটা সময় ভাগ করব হচ্ছে ভোকাবের জন্য। ভোকাব কখনো মনে থাকে না, মেমোরাইজিং করার দরকার নাই। ভোকাব কিভাবে পড়বেন? লিখে ফেলবেন। লিখে ফেলবেন এবং ওই লিখার সময় কিভাবে লিখবেন এবং পড়বেন, এই ভোকাবের সাফিক্স, প্রিফিক্স, অরজিন সহ জেনে ফেলবেন। এবং হচ্ছে যে কিছুদিন পর পর এই ভোকাবগুলা রিভিউ করবেন। এবং এই ভোকাবগুলা শিখবেন কিভাবে? ভোকাবগুলা হচ্ছে যে টপিক বেস ভোকাব শিখবেন। আমার লিসেনিং এর জন্য এই ভোকাবগুলা শিখবো, রিডিং এর জন্য এই ভোকাবগুলা শিখবো, রাইটিং এর জন্য এই ভোকাবগুলা শিখবো, স্পিকিং এর জন্য এই ভোকাবগুলা শিখবো। এভাবে ভাগ করে এই ভোকাব গুলা শিখবেন, মুখস্থ করবেন না, খাতায় লিখে ফেলবেন। এবং এক সপ্তাহে যতগুলা ভোকাব লিখবেন খাতায়, ওগুলা হচ্ছে আহ, ওই সপ্তাহ শেষে রিভিউ করবেন। ঠিক আছে। এটা হচ্ছে ভোকাব অ্যান্ড গ্রামারের ইস্যু। দেন আসেন লিসেনিং কিভাবে ইমপ্রুভ করবেন। প্রথমেই কোশ্চেন সলভ করতে যাবেন না, প্রথমেই হচ্ছে যে কেমব্রিজের 1 থেকে 9-এর যে অডিওগুলা আছে এই অডিওগুলা নিবেন। 1 থেকে 9-এর অডিওগুলা আমরা সলভ করি না, তো এই 1 থেকে 9-এর অডিওগুলা নিবেন। এই 1 থেকে 9-এর অডিওগুলা নিয়ে ট্রান্সক্রাইব করবেন। ট্রান্সক্রাইব মিন্স হচ্ছে যে আপনি এই হেডফোন দিয়ে অডিও শুনে ওইটা খাতায় লেখার চেষ্টা করবেন। কিভাবে লিখবেন? একটা সেন্টেন্স কমপ্লিট হবে, আপনি পজ দিয়ে ওইটা লিখবেন। এটা একটা ওয়ে। ট্রান্সক্রাইবিং করে লিসেনিং এর ওভারঅল ইমপ্রুভ হয়। সেকেন্ড হচ্ছে শ্যাডো লিসেনিং। শ্যাডো লিসেনিং কিভাবে করবেন? ওই অডিওটা প্লে করে হেডফোন দিয়ে ও যেভাবে প্রনাউন্স করতেছে, যা যা বলতেছে, আপনিও ওকে মিমিক্রি করার চেষ্টা করেন। থার্ড হচ্ছে স্ক্রিপ্ট লিসেনিং, অর্থাৎ অডিও স্ক্রিপ্টটা বের করে আপনি হচ্ছে যে অডিও স্ক্রিপ্টটা বের করে ওই অডিও স্ক্রিপ্ট আপনার সামনে রাখেন এবং হচ্ছে যে ওই অডিওটা প্লে করেন। এটা এই যে 1 থেকে 9-এর অডিওর গল্প বলতেছি, এগুলা দিয়ে হচ্ছে যে আপনি স্ক্রিপ্টটা সামনে রেখে আপনি এই অডিও প্লে করেন এবং দেখতে থাকেন। ঠিক আছে। এতে হবে কি, আপনি ওদের অ্যাকসেন্ট ধরতে পারবেন। আর ট্রান্সক্রাইবিং এর ফলে হচ্ছে যে আপনি লিসেনিং এর সময় তো আমাদের মাল্টিটাস্কিং করা লাগে,
তো এই মাল্টিটাস্কিং এর জন্য আপনি একই সাথে লিখা, শোনা, নোট ডাউন করা সবই হয়ে যাচ্ছে। সো লিসনিং ইমপ্রুভের এই তিনটা টুলস ইউজ করতে পারেন। এগুলা খুবই ইফেক্টিভ। এটা আমার স্টুডেন্ট যারা আমার কাছে ভর্তি হয় তাদের ঘাট ধরে এগুলা আমি শিখাই। এরপরে হচ্ছে যে রিডিং এ কিভাবে ইমপ্রুভ করবেন। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা রিডিং এ আমাদের রিডিং পড়ার হ্যাবিট নাই। পৃথিবীতে যত হচ্ছে যে আপনি মার্কেটে যত ধরনের হচ্ছে যে আপনি চকমকা টিপস ট্রিক্স দেখেন, এগুলা কোনো কামে দেবে না। কেন কামে দেবে না? যদি না হচ্ছে যে আপনি আইএলটিএস এর রিডিং এর সেন্টেন্স স্ট্রাকচার ধরতে না পারেন, মিনিং গুলা ধরতে না পারেন, ক্লজ গুলা আইডেন্টিফাই না করতে পারেন, সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই যদি না করতে পারেন, দুনিয়ার সব ট্রিক্স যদি আপনাকে বেটে খাওয়ানো হয়, তাও আপনি রিডিং এ ইমপ্রুভ করতে পারবেন না। যে কারণে মার্কেটের অধিকাংশ স্টুডেন্টদের হচ্ছে যে রিডিং এ খারাপ করে, আর অন দা আদার হ্যান্ড আমার স্টুডেন্ট গুলা রিডিং এ হাই স্কোর করে। এর পিছের কারণ হচ্ছে যে আমি রিডিংটা শিখাই, ট্রিক্স টিপস শিখাই না, রিডিংটা শিখাই। কিভাবে রিডিং শিখাই? আমি হচ্ছে যে কেমব্রিজের সেন্টেন্স স্ট্রাকচার দেখাই, আপনাদের দেখাই। এখান থেকে হচ্ছে যে আর্টিকেল পড়া শিখাই, এখান থেকে হচ্ছে যে আর্টিকেল পড়া শিখাই। কিভাবে শিখাই? একটা সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সটা কি মিন করতেছে, সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব ক্লজ গুলা কোনটা মেইন ক্লজ, কোনটা মেইন সাবজেক্ট, কোনটার ইফেক্ট কতটুকু, এখান থেকে শিখাবো। এছাড়া হচ্ছে আমার কেমব্রিজ 1 to 19 যে জিনিসগুলা আছে, প্যাসেজ গুলা, ওই প্যাসেজ গুলা কেউ ইউজ করে না, ওগুলা হচ্ছে যে আমি পড়াই, ভেঙে ভেঙে পড়াই। প্রতিদিন প্রতিনিয়ত ভেঙে ভেঙে পড়ে স্টুডেন্টরা। কিভাবে ভেঙে পড়ে এটা আমি দেখাচ্ছি, যে এটার সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে ভেঙে স্টুডেন্টরা পড়ে। এই যে হোম টাস্ক দেয়, কন্টিনিউয়াসলি আমাকে হোম টাস্ক দিতে হয়। যদি কেউ হোম টাস্ক না দিতে পারেন তাহলে তো আমি নেই না পড়ানোর ক্ষেত্রে। এই দেখেন এইভাবে ভেঙে ভেঙে পড়াই, কেমব্রিজে এভাবে ভেঙে পড়াই। ট্রিক্স এন্ড টিপস পরে, আগে কেমব্রিজ বুঝতে হবে, আগে কেমব্রিজের সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হবে, কেমব্রিজের ডিস্ট্রাক্টর গুলা বুঝতে হবে, কোথায় কোথায় ফাঁদ থাকে, কোথায় মেইন স্ট্রাকচার, কোথায় অ্যান্সার থাকে, এই জিনিস কেমব্রিজের লাইনগুলা বুঝতে হবে এইটা। এবং প্রতিদিন হচ্ছে যে কেমব্রিজ পড়তে হবে। এইভাবে পড়ে হ্যাবিট করতে হবে প্রথম মাসে। যখন একটা ওভারঅল একটা ভালো জিনিস আসবে, তখন হচ্ছে রিডিং এর ট্রিক্স টিপস স্ট্র্যাটেজি ওগুলা, তার আগে এই জিনিসগুলা করতে হবে। সো আপনি হচ্ছে যে এই জিনিসগুলা ভেঙে ভেঙে পড়তে পারেন। এখন রিডিং এ ইমপ্রুভের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে যে জিনিসটা, বিগিনার যারা যারা পড়তে শুরু করে, তারা এক তো রিডিং পড়ার হ্যাবিট নাই, রিডিং পড়ার মোটেও হ্যাবিট নাই, যে কখনোই রিডিং পড়ে না। এটার জন্য পরীক্ষা দিতে যায় হচ্ছে ইউটিউব থেকে কিছু ট্রিক শিখে পরীক্ষা দিতে যায়, যেটা ধরা খায় রিডিং এর ক্ষেত্রে। রিডিং এর প্রথম ইমপ্রুভমেন্ট হচ্ছে যে আপনাকে রিডিং পড়ার হ্যাবিট ফর্ম করতে হবে। অর্থাৎ আপনাকে প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে ভ্যারিয়াস কন্টেক্সে। ঠিক আছে, এখন কোথায় থেকে পড়তে হবে? আইএলটিএস স্ট্যান্ডার্ড রিডিং গুলা পড়তে হবে। আইএলটিএস স্ট্যান্ডার্ডের জন্য কিছু আর্টিকেল আছে ওগুলা। এছাড়া হচ্ছে যে কেমব্রিজের 1 to 9 তো আছেই। 1 to 9 হচ্ছে ইমপ্রুভের জন্য, আর 10 to 19 হচ্ছে সলভ করার জন্য। 10 to 19 হচ্ছে সলভ করার জন্য। এখন এই যে যে ফর্ম, এই ফর্মটা অবশ্যই করতে হবে। এখন যারা প্রথমে পড়ে তাদের হচ্ছে কিভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যায়, যে জন্য হচ্ছে যে স্লো রিডার হয়ে যায়, টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারে না। একটা স্টুডেন্ট, গুড রিডার শুড হ্যাভ দ্য স্কিল টু আন্ডারস্ট্যান্ড ওয়ান সেন্টেন্স, ওয়ান সিঙ্গেল ভিশন। অর্থাৎ যে ভালো রিডার, তার
চোখে প্রথম এবং শেষ এখানে থাকে। সে এরকম প্রথম এই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যায় না, যেটা আমি শিখাই, যে কারণে টাইম কম লাগে স্টুডেন্টদের। ঠিক আছে। সো এই এই যে যে ইউজগুলা, এই ইউজগুলা দিয়ে হচ্ছে যে আপনারা প্রতিদিন কিছু না কিছু রিডিং পড়ে আপনার স্কিল ইমপ্রুভ করতে পারেন, রিডিং স্কিল। ঠিক আছে। এগুলা সব প্রথম মাসের জিনিসপাতি বলতেছি। ঠিক আছে। এরপরে হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে যে বেসিক রাইটিং শিখবেন, সেন্টেন্স স্ট্রাকচার। অনেকে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এই কনভার্সন গুলা বোঝে না, পারেও না। কারণ রাইটিং এ তো আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স এগুলার প্রয়োজন। সো প্রথমে ছোট ছোট সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করে কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, এই স্ট্রাকচার গুলা শিখতে হবে এবং ভ্যারিয়াস কনটেক্সে লিখতে হবে। এবং কোনো টপিকে লিখার আগে ওই টপিক সম্বন্ধে পড়তে হবে। নিজে কলম দিয়ে এক লাইন লিখার আগে অবশ্যই ওই টপিকে 10 লাইন পড়ে এসে তারপরে লিখতে হবে। ঠিক আছে। যেটা আমি করাই স্টুডেন্টদের। অর্থাৎ আপনাকে প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে রাইটিং ইমপ্রুভ করার জন্য। বিগিনাররা হচ্ছে যে এভাবে ছোট ছোট টপিক ধরে ধরে আগে পড়ে দেন লিখতে হবে। এবং চেক করানোর ক্ষেত্রে হচ্ছে যে চ্যাট জিপিটিতে আপনার রাইটিং স্ট্যান্ডার্ডটা চেক করাই নিতে পারেন। ঠিক আছে। এটা রাইটিং এর জন্য। দেন হচ্ছে যে স্পিকিং। স্পিকিং এর হচ্ছে যে এই যে যে কিছু পার্টনার বা কথা বলার, রাইটিং এর স্পিকিং এর জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল কথা বলতে হবে। এখন প্রথম দিকে হচ্ছে যে স্টুডেন্টরা যদি সেন্টেন্স মেক না করতে পারে, আপনি প্রথমে করেন যে আগে আপনার আইডিয়াটাকে বাংলা লিখে ফেলেন, দেন ওইটাকে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করেন। এভাবে কিছুদিন করলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি তখন ইংলিশ টু ইংলিশ চিন্তা করতে পারবেন। ঠিক আছে। সো প্রথমে হচ্ছে যে বাংলায় আইডিয়া নিয়ে ওটাকে ট্রান্সলেট করে স্পিকিং করেন। এবং স্পিকিং পার্টনারের জন্য কিছু আর অ্যাপস আছে, ট্যান্ডম, হ্যালো টক, স্পিকি, তারপরে ডিসকর্ড, এগুলা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে। এটা হচ্ছে যে প্রথম মাসের কাজ। সেকেন্ড মাসে হচ্ছে যে আপনি শুরু করবেন কেমব্রিজের 10 থেকে 19 পর্যন্ত। কিভাবে ইমপ্রুভ করবেন? আপনি একসাথে 4টা মডিউল ইমপ্রুভ করতে যাবেন না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। আপনি শুরু করবেন লিসেনিং দিয়ে। লিসেনিং দিয়ে ইমপ্রুভ করা শুরু করবেন। লিসেনিং এ 4টা পার্ট আছে। এখন লিসেনিং এ ইমপ্রুভ করার 2টা পদ্ধতি আছে। এটা হচ্ছে এই যে যে পার্ট 1, পার্ট 2, 3, এই পার্ট ধরে উন্নতি করতে পারেন, অথবা কোশ্চেন প্যাটার্ন ধরে উন্নতি করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। অর্থাৎ আপনি প্রথমে কিছুদিন পার্ট 1 প্র্যাকটিস করলেন, অর্থাৎ পার্ট 1-এ যখন আপনার 10টায় 10টা হবে, তখন হচ্ছে যে আপনি পার্ট 2-তে যাবেন, দেন পার্ট 3, পার্ট 4, এভাবে যাইতে পারেন। অথবা হচ্ছে যে আপনি কোশ্চেন ধরে আপনি প্রথমে গ্যাপ ফিলিং গুলার ইমপ্রুভ করেন, দেন হচ্ছে ম্যাপের ইমপ্রুভ করেন, দেন ফলো চার্টের ইমপ্রুভ করেন, দেন বক্স ম্যাচিং, দেন এমসিকিউ, অর্থাৎ কোশ্চেন ধরে। অর্থাৎ লিসেনিং এর এই কোশ্চেনের ইমপ্রুভ করার জন্য এই যে বেসিক পার করার পর সেকেন্ড মাসে এভাবে করবেন। এভাবে যখন হচ্ছে যে আপনার সব কোশ্চেনে মোটামুটি একটা ধারণা আসছে, তখন হচ্ছে যে আপনি এই কেমব্রিজের উপরই পরীক্ষা দেওয়া শুরু করেন। ঠিক আছে। এটা একটা লিসেনিং এর টেকনিক। দেন রিডিং এও সেম কোশ্চেন, অর্থাৎ আপনি প্যাসেজ বাই প্যাসেজ ইমপ্রুভ করতে পারেন, অথবা রিডিং এর ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন ইমপ্রুভ করা সব থেকে গুরুত্বপূর্ণ। কোশ্চেন ধরে ধরে ইমপ্রুভ করবেন রিডিং এর ক্ষেত্রে। সেকেন্ড মাসে গিয়ে কোশ্চেন, লিসেনিং আপনার মোটামুটি একটা ভাবে আসলে দেন হচ্ছে রিডিংটা ধরবেন। লিসেনিং যে ভাবে আসছে, ভাবে আসার পর ছেড়ে দিবেন না, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন। যদি ছেড়ে দেন তাহলে হচ্ছে যে আবার কমতে থাকবে আস্তে আস্তে। সো ওইটাকে ওই
ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেন রিডিং, দেন রাইটিং, অ্যান্ড লাস্ট অন স্পিকিং। এভাবে হচ্ছে যে আপনারা সেলফ প্রিপারেশন নিতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।